আমরা এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীরা বিশৃঙ্খলা চালাচ্ছে, অগ্নি সন্ত্রাস করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্কন্দরে অনেকেই প্রাণ হারাচ্ছে। এমন অবস্থায় আমাদের যে জুলাইয়ের যে আমরা যে জুলাইকে ধারণ করি 24 পরবর্তী সময় যেটা হওয়ার কথা ছিল, আমরা যেভাবে রাজনীতি চলতো সেই একই পন্থায় রাজনীতি করছে। আমরা এই মতো অবস্থায় আমরা মনে করছি এই যে বিশৃঙ্খলাগুলো আছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রশাসনের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে। আপনারা সকলে জানেন আগামী 13 তারিখ শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা হবে। এই দিনকে কেন্দ্র করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অপপ্রচার এবং গুজব ছড়ানো হচ্ছে, একই সঙ্গে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছে। আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব। আজকে আমাদের সংবাদ সম্মেলনের প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় দেশবাসী ও উপস্থিত সময় সংবাদ সম্মেলনের চেষ্টা করেছি, যখন দেশের বিভিন্ন স্থানে গণহত্যাকারী তাদের শত্রুরা মহাবিস্ফোরণ সহ সাধারণ মানুষের যানবাহনের উপর হামলা চালাচ্ছে এবং 32,000 আহত ভাইবোনদের রক্ত মারিয়ে আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল তা হল গণহত্যাকারীদের বিচার। আগামী 13 নভেম্বর আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার রায়ের তারিখ ঘোষণা করতে যাচ্ছে। এই দিনটির মধ্যে প্রশাসনের নিরাপত্তার সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গণহত্যাকারী। জুলাইয়ের পক্ষ থেকে বারবার প্রশাসনিক সংস্কারের দাবি তোলা হলেও তার আমাদের হাইকোর্টের রক্ত লেগে আছে। যেসব প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল তারা এখনো সেই পদে বহাল রয়েছে। এর কষ্টদায়ক ও দেশের জন্য লজ্জাজনক পারে না বলে আমরা মনে করি। যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুলাইকে ধারণ করে না তারাই আজ দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে। সেই সুযোগ দিয়ে তারা দেশে নৈরাজ্য করে যাচ্ছে আওয়ামী লীগের সদস্যরা। আদালত গণহত্যার সঙ্গে জড়িতদের জামিন দিয়ে দিচ্ছে, অথচ এখনও গণকবরে 114 জনের লাশ রয়েছে, তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমাদের মায়েরা তাদের সন্তানের জন্য, বোনেরা তাদের স্বামীর জন্য লাশের জন্য পদক্ষেপ দিচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে এখনও শিক্ষকরা রাস্তায় পুলিশের হামলার শিকার হচ্ছে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের মুখোমুখি অবস্থান রয়েছে। রাজনৈতিক দলগুলো শুধু একটি নির্বাচনের জন্য জুলাই বিপ্লব নিয়ে নানাভাবে প্রযুক্তি করছে। যেখানে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়, সেই মতবিরোধে এখন রাজপথে আন্দোলনে হয়েছে বলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন অসংখ্য প্রয়াস করছে। সরকার প্রাথমিকভাবে ব্যর্থ হওয়া রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে 8 দিনের জন্য সময় বেঁধে দিলেও জুলাই সনদ বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত আসেনি। জুলাই একটি স্পষ্ট বক্তব্য, আগামী জাতীয় নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর বাইরে কোনো প্রকার যদি কিন্তু অথবা এসব কোনো বিষয় ছাত্র জনতা গ্রহণ করবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত না নিলে শহীদ পরিবার, আহত এবং জুলাইয়ের ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ভারতের তৈরি 72-এর মুজিববাদী সংবিধান নিয়ে 24 পরবর্তী বাংলাদেশ পুনর্নির্বাচন সরকারের প্রতিনিধির মধ্য দিয়ে ভারতের আধিপত্য কিছুটা কমলেও বিভিন্ন বাংলাদেশে থাকা ভারতের এজেন্টদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি পঞ্চগড় এবং কুড়িগ্রাম সহ বেশ কিছু জায়গায় সীমান্তের কাছে ভারত সেনাঘাঁটি ও স্টেশন তৈরি করেছে। এমনকি সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে সেনাঘাঁটি ও সেনা স্টেশন তৈরি করেছে ভারত, যা বাংলাদেশের সামরিক নিরাপত্তার জন্য হুমকি বলে আমরা মনে করি। অবিলম্বে সরকারের এই সমস্ত বিষয় স্পষ্ট করতে হবে। বক্তব্য অনুরোধ করছি আমাদের জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আমাদের মুসাদ মাহমুদ। সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে সমাজ
আমাদের এরকম একটা সময়ে এরকম একটা টপিক নিয়ে আমাদের সংরক্ষণের কোনো কথা ছিল না। আমাদের কথা ছিল আপনার দেশকে কীভাবে পুনর্গঠন করবো, সেই ব্যাপারে আমরা আলাপ করবো, সেই ব্যাপারে কাজ করবো এবং পুনর্গঠন কতটুকু হইলো না হইলো সেটা নিয়ে আমরা আলাপ করবো। আমাদের গণভ্যুত্থানে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, কতটুকু সমস্যা হইলো এই সমস্যা নিয়ে আমরা আলাপ করবো। কিন্তু আমাদেরকে এখনো আলাপ করতে হইতেছে বিচার নিয়ে, এখন আলাপ করতে হইতেছে এই খুনি গণহত্যাকে, এই জঙ্গি সশস্ত্র। আপনারা জানেন এই ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে 1400 প্রায় 2 সহস্রাধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় 1.5 লক্ষ আহত পুনরুত্থিতকরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পর কি করবে, গণহত্যার বিচার করবে। এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবরেটর রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে। তারপরে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, বিজিবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, অফিসাররা, কর্মকর্তারা যারা যারা এই গণহত্যায় গুলি চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, আইন করেছে, জড়িত ছিল, গত 15-16 বছর ধরে প্রতিবাদ কায়েম করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদেরকে প্রত্যেককে বিচারের মধ্যে অত্যন্ত দুঃখজনক হওয়া সত্ত্বেও ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে বিপ্লব থেকে দ্রুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে তারা লীগকে আমাদের দরকার ছিল 5 আগস্টের দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পুলিশ লীগের বিচার করা, র্যাবের বিচার করা, সেনাবাহিনীর যে সকল অধিকাররা আছে তাদের বিচার করা। তারা একজনেরও বিচার করে নাই, কারো বিচার করে নাই, বলেন তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল, এরপর আমরা দেখতে পেলাম হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয়। আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেফতার করা হয়েছে। সৈকত এখন জেলে আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে অনুষ্ঠানে দিচ্ছে। এরা কিভাবে পালাইলো, কার ছোট ছায় পালাইলো, এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট, ইউনিট গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে। এখন পর্যন্ত 1.5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্বকরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথের মধ্যে কাটাকাটি করে, তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। ন্যূনতম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েসের জিন্দিগি মানে একটা মজা নেওয়ার একটা মানে দায়িত্ব পালন মজা নেওয়ার একটা মানসিক সেটা আমরা দায়িত্ব পালন বিলাসবহুল জীবনযাপন। আমরা দেখতে পেলাম যে কোনো কথা হচ্ছিল দেশ সংস্কার হবে, আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কারের আর্থিক হয়ে গেছে। এরপরে আমরা আর কোনো সংস্কারের দৃশ্যমান দেখতে পাই নাই। আর একটা কথা বলতে হয় যে বিএনপি 2023 সালে ওরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল। এই অসহযোগ আন্দোলনে তাদের নেতাকর্মীরা যেমন নামে নাই, পাশাপাশি দেশবাসীও নামে নাই, কিন্তু সেই অসহযোগ আন্দোলন তারা প্রত্যাহার করে না, অসহযোগ আন্দোলন চলতেছিল। এমনকি 5 আগস্টের পরেও তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই। তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে। আপনারা দেখছেন যে জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার সিনেমায় কিচ্ছু করে না, তারপরে ন্যূনতম সংস্কার শুরু হচ্ছে। সেই সংস্কারে বাস্তবায়নে সবথেকে বড় অসহযোগিতা করতে মানে তাদের সেই অসহযোগ আন্দোলন জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতে আন্দোলন। আমরা এই সংবাদ থেকে জুলাইয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এবং জাতীয় নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হইতে হবে। এছাড়া অন্য কোনো অপশন নাই। জুলাই সনদ দিয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের মাধ্যমে, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের সুযোগ নাই। পাশাপাশি আপনারা জানেন আজকে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আসছি যে এই খুনি লীগ, নিষিদ্ধ লীগ, এই সশস্ত্র জঙ্গি লীগ এরা 5 আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়, ক্যান্টনমেন্ট বানায়, সেখান থেকে বাংলাদেশে
অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকমের পায়তারা তারা চালাইছে 5 আগস্টের পর থেকে। কখনো তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে, কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে, কখনো আনসারকে হাতিয়ার বানাইছে। এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে সাপোর্টেজ গঠনের চেষ্টা করছে এবং তাদের সব ইভেন্ট যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছি ইন্টারিম কোনো বিচার করতেছে না, ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না, ইন্টারিম তাদেরকে ওনারা জামিন দিয়ে দিতেছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে, তখন তারা সাহস পেয়ে গেছে। এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। এই ফেরাউনের নতুন যেন বলা হয় না, যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ কইরা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, যে এখন ওইখানে দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আর এইদিকে চার্চের মধ্যে এসে ককটেল পাঠায় তাদের নিশ্চিত করছে। আর এদেরকে ফেসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই, এবং পুলিশ লীগ, র্যাব লীগ এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা আগে দেখতেন না, যদি বিএনপি জামাত এই ফেসিবাদী আচরণ নিয়ে একটা মিছিল করতো তাহলে একদিনের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না। এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, উত্তরসারে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসংগ দেখা গেছে। এই পুলিশ তাদেরকে ধরতেছে না কেন? পুলিশ তো তারা ধরতে চায় না, বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাইছি অনেক গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তাদের অনেকের জামিন হয় কি হবে? কারণ তাদের তো বিচার হওয়া দরকার, কিন্তু জামিন হলে কি হবে? এই যে এইভাবে পুলিশ সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা, তারা নাম বলতে চান, আমরা প্রয়োজনের সামনে নামও বলবো, আমাদের যারা তথ্য আছে তারা সেই লীগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে, লীগকে ফিরে আনার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে কিছু বক্তব্য আপনারা জানেন, আপনি বলছে আপনার ঘোষণা দিয়ে গেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন, এরকম অনেক উপদেষ্টা ঘোষণাই দিচ্ছেন। এরকম আমরা তারা যদি এখনো সাবধান না হন তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব। আজকে যখন এই পুলিশ, এই র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফুটানোর মতো সাহস দেখাচ্ছে, প্রতিটা কিছু করার সাহস দেখাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিচ্ছে। তো আমরা জুনাইদের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় ভিডিও বার্তা দিয়েছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন। দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাইয়ের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 14 তারিখ পর্যন্ত, আজকে থেকে আগামী 14 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাসের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিগ পাবেন, যেখানে এই সমস্ত জঙ্গি লিগ পাবেন, তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদের জুলাই ঐক্যের আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর, মানে আগামীকাল, আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থ সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে, যেগুলোর আশঙ্কা আছে,
সেগুলো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকে আজ আপনারা জানেন অস্ত্রগুলো লুট হচ্ছে, অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে, গ্রেনেডগুলো এখনো তাদের কাছে আছে। তারা ককটেল কাটায়, গ্রেনেড কাটায়, এগুলো পায় কই তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রের জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে, তারপরে জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্ত্রগুলো লুট করছে সেই অস্ত্রগুলো এখন তাদের হাতে আছে। সুতরাং তাদের হাতে যে অস্ত্র থাকে আমরা এবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেকে পূর্ণ প্রস্তুতি দিয়ে অবস্থান নিতে হবে। আমাদের এই দুটো কর্মসূচি পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশ সীমান্তের খুব কাছের স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং কোনো কোনো জায়গায় আন্তর্জাতিক যে মানে নীতি, সেই নিয়মনীতি লঙ্ঘন করে 1 কিলোমিটারের মধ্যে সেনা ঘাঁটি সেনা দিতে হবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, নত জানে পররাষ্ট্র নীতির দিন বহুত আগে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, থমকবে তাদেরকে আগেই পিছনে রাস্তা দেখা দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র উপদেষ্টাকে, পররাষ্ট্র দপ্তরকে কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে হবে তারা কোন সাহসে এই ধরনের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, পাশাপাশি ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে, ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনা ঘাঁটি এবং সেনা ক্যাম্পগুলো আরও শক্তিশালী করতে হবে। এই আহ্বান নিয়ে আমরা